বিয়ের পর বর্ণালী তার স্বামী তুহিন এবং শ্বশুরমশাই শঙ্কর বাবুর সঙ্গে বাস করতে শুরু করে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই বর্ণালী তার শ্বশুরমশাইয়ের উল্টোপাল্টা ব্যবহারের কারণে ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। তাই সে তুহিনের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। তুহিন, তোমার বাবা কিন্তু ভীষণ নির্লজ্জ। তোমার বাবার অত্যাচারে আমি বাড়িতে থাকতে পারছি না। ওনার কি যে সমস্যা আমি তো কিছুই বুঝে উঠতে পারি না। মাত্র 12-13 দিন হলো আমি এই বাড়িতে এলাম, আর এই কিছুদিনে আমি একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছি। বর্ণালী, তুমি একটু আস্তে কথা বলো, লোকজন শুনতে পেলে কি ভাববে বলো তো? আমার বাবা তো তোমার সঙ্গে খারাপ কিছু করেনি, তুমি কিন্তু একটু বেশি রিঅ্যাক্ট করছো। আমি বেশি রিঅ্যাক্ট করছি? তোমার কি মনে হয় আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সে ঠিক কি করতো? যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি সেদিন থেকে বারে বারে তোমার বাবা আমার মাথার ঘোমটা খুলে দিচ্ছে। শ্বশুর মশাই হয়ে বৌমার সামনে এসে বৌমার মাথা থেকে ঘোমটা সরিয়ে ফেলতে ওনার লজ্জা করে না? বারে বারে ঘোমটা সরিয়ে উনি কি দেখতে চান? তুমি মাথা গরম করো না, আমি বাবাকে বুঝিয়ে বলে দেবো। বাবা যেন তোমার মাথা থেকে ঘোমটা না সরাই। আর তাছাড়া আমি তো তোমাকে অনেকবার বলেছি যে তুমি বেকার মাথায় ঘোমটা দিয়ে থাকবে না। মাথায় ঘোমটা না দিলেই তো সমস্যা মিটে যায়। তুমি দেখবে তোমার মাথায় ঘোমটা না থাকলে বাবা তোমার সামনেই আসবে না। তুমি তো আমার কথা শুনতেই চাইছো না, শুধু শুধু আমার বাবাকে দোষ দিচ্ছ। বর্ণালী তুহিনের কথা শুনে কিছুই বুঝে উঠতে পারে না। আসলে আজ থেকে কিছুদিন আগে বর্ণালী এবং তুহিনের বিয়ের দিন তুহিন তার বাবাকে বলে, বাবা তুমি কিন্তু বাড়ির মধ্যেই থাকবে, তুমি বাড়ির বাইরে বেরোবে না। আমি আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে করে নিয়ে বিয়ে করতে যাচ্ছি। কালকে সকালের মধ্যে আমি বাড়ি চলে আসবো, আর যতক্ষণ আমি বাড়িতে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু বাড়ির বাইরে বেরোবে না বলে দিলাম। কেন? আমি বাড়ির বাইরে বেরোলে কি হবে? আমি কি ছোটখাটো বাচ্চা নাকি আমি পাগল যে বাইরে বেরোলে কোনো বিপদ হবে? আর তুই বিয়ে করতে যাচ্ছিস, তোর বাবাকে নিয়ে যাবি না? আমি তোর সাথে যাব, তুই আমাকে নিয়ে চল। আমি ছেলের বিয়ে দিয়ে নতুন বৌমাকে বাড়িতে নিয়ে আসবো। না না বাবা, তোমাকে যেতে হবে না। কেননা রাত্রেবেলা বাড়ি ফাঁকা করলে হবে না, একজনের তো থাকা প্রয়োজন। তা না হলে বাড়িতে যদি চুরি হয়ে যায়। আর তার চেয়ে বড় কথা, এখান থেকে বর্ণালীদের বাড়ি অনেকটাই দূরে, অত দূরের রাস্তা জার্নি করলে তোমার শরীরও খারাপ করবে। তাই তুমি বাড়িতেই থাকো। এই বলে তুহিন তার বন্ধুদেরকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। তবুও নিজের বাবাকে নিয়ে তুহিনের মনে মনে কেমন যেন দুশ্চিন্তা হয়, কারণ তুহিন এক বিশেষ কারণে তার বাবাকে কখনোই বাড়ির বাইরে বেরোতে দেয় না। আর তুহিন চিন্তামুক্ত হওয়ার জন্য বাড়ির মেন গেটে বাইরে থেকে তালা দিয়ে দেয় এবং বন্ধুদেরকে নিয়ে ও কিছু আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে বিয়ে করতে চলে যায়। তুহিন বিয়ে করতে যাওয়ার সময়ও কেন তার বাবাকে সঙ্গে করে নিয়ে যায় না, তার পেছনেও একটা অনেক বড় কারণ আছে। কিন্তু সেই কারণ তুহিন কিছুতেই কারোর সামনে প্রকাশ করতে চায় না। কয়েক ঘন্টার মধ্যেই তুহিন বর্ণালীদের বাড়িতে গিয়ে পৌঁছায়, আর বর্ণালীকে বিয়ে করে পরের দিন সকালবেলা বর্ণালীকে বাড়িতে নিয়ে চলে আসে। নতুন বউ বর্ণালী খুব সুন্দর করে সাজগোজ করে থাকে, আর সেই সাথে মাথায় ঘোমটাও দিয়ে থাকে। কিন্তু বাড়িতে প্রবেশ করার আগে তুহিন তার নতুন বউকে বলে, বলছি বর্ণালী, তুমি মাথা থেকে ঘোমটা সরিয়ে দাও, কারণ অনেকক্ষণ থেকেই তুমি মাথায় ঘোমটা দিয়ে আছো। আমার মনে হচ্ছে তোমার সমস্যা হচ্ছে। আর আমাদের বাড়িতে তোমাকে মাথায় ঘোমটা দেওয়ার কোনো প্রয়োজনও নেই, তুমি একদম স্বাধীনভাবে আমাদের বাড়িতে থাকতে পারো। আরে তুহিন, এ তুমি কি বলছো? আমি তোমাদের বাড়ির নতুন বউ, আমি এখনো শ্বশুর বাড়িতে প্রবেশ করলাম না, আর তার আগেই তুমি আমাকে আমার মাথার ঘোমটা খুলে ফেলতে বলছো? বাড়িতে শ্বশুর মশাই আছেন, উনি আমাকে ঘোমটা ছাড়া দেখলে কি ভাববেন? আর তাছাড়া তুমি তো বললে এখনই পাড়ার মহিলারা সবাই আমাকে দেখতে আসবে, সুতরাং আমি কিছুতেই ঘোমটা খুলবো না, কারণ আমি যদি ঘোমটা খুলে দিই তাহলে সবাই আমাকে খারাপ ভাববে। এই বলে বর্ণালী তুহিনের সঙ্গে বাড়ির মধ্যে ঢুকে পড়ে, কিন্তু মনে মনে তুহিন প্রচন্ড পরিমাণে চাপে থাকে। আর সেই সময় তুহিন দেখে তার বাবা নিজের ঘরে ঘুমিয়ে আছে, যা দেখে তুহিন মনে মনে একটু চিন্তামুক্ত হয়। কোথায় শ্বশুরমশাই, কোথায়? ওনাকে ডাকো, ওনার কাছ থেকে আশীর্বাদ নিতে হবে তো। না না, আসলে আমার বাবা এখন ঘুমাচ্ছে, কেননা বাবার বয়স হয়েছে তো, তাই বাবা বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকে। তাই এখন বাবাকে বিরক্ত করো না, তুমি এখন সবাই বসো। আর কাকিমা বললো পাড়ার সব মহিলারা তোমাকে এখন দেখতে আসবে, কেননা আজকেই তোমার মুখ দেখার অনুষ্ঠান পালন করে নেওয়া হবে। যেহেতু আমার তো মা নেই, তাই কাকিমারাই সব নিয়ম পালনের দায়িত্ব নিয়েছে। এই শুনে বর্ণালী সোফার উপর বসে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই তুহিনের কাকিমা সহ পাড়ার কিছু মহিলা এবং আত্মীয় স্বজন সেখানে আসে। আর বর্ণালী তখনও সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে বসে থাকে। চলো তাহলে নিয়ম শুরু করা যাক। যেহেতু নতুন বৌমার শাশুড়ি মা বেঁচে নেই, তাই আমি আগে নতুন বৌমার ঘোমটাটা খুলবো।
এই বলে সঞ্চিতা দেবী বর্ণালীর কাছে এগিয়ে যাবে, এমন সময় সেখানে তুহিনের বাবা শঙ্কর বাবু চলে আসে। আর শঙ্কর বাবু সেখানে এসেই সঞ্চিতা দেবীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নতুন বৌমার মাথা থেকে ঘোমটা তুলে দেয়। আর শ্বশুর মশাইকে এরকম ভাবে নতুন বৌমার ঘোমটা তুলতে দেখে সেখানে উপস্থিত প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে অবাক হয়, এমনকি বর্ণালীও প্রচন্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। আরে দাদা, তোমার কি লজ্জা শরম বলতে কোনো জিনিস নেই? এখানে এতগুলো মহিলা আছে, তুমি সবার মাঝে এসে নতুন বৌমার ঘোমটা খুলে ফেললে। এরকম ভাবে শ্বশুর মশাই হয়ে নতুন বউয়ের ঘোমটা খুলতে আছে? তোমার কি কোনো বোধ বুদ্ধি বলতে জিনিস নেই? তুমি যা কাণ্ড করলে, নতুন বউ একেবারে লজ্জা পেয়ে গেল। কিরে তুহিন, তোর বাবাকে এখান থেকে নিয়ে যা। সঞ্চিতা দেবীর কথা শুনে শঙ্কর বাবু কোনো কথা বলে না, সে শুধু এক দৃষ্টিতে নতুন বৌমার দিকে তাকিয়ে থাকে, যার ফলে বর্ণালী কি করবে বুঝে উঠতে পারে না। তাই সে লজ্জা পেয়ে আবার তার মাথায় ঘোমটা চাপিয়ে দেয়। এমন সময় তুহিন তার বাবার হাত ধরে টানতে টানতে বাবাকে ঘরে নিয়ে যায়। আমি যেটা ভয় পাচ্ছিলাম তুমি সেটাই করলে। আমি তোমাকে বলেছিলাম না বাবা, তুমি আমাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করবে না, চুপচাপ ঘরে বসে থাকো। এখন তুমি বাইরে বেরোবে না বলে দিলাম। যতক্ষণ আমি বাইরে বেরোতে বলবো ততক্ষণ তুমি এখানেই চুপচাপ বসে থাকবে। এই বলে তুহিন তার বাবাকে ঘরে বন্দি করে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, যার ফলে অন্যদিকে আবার নতুন বৌমার মুখ দেখার অনুষ্ঠানের নিয়ম আচার শুরু করা হয়। লক্ষ্মী বৌমা, তুমি আসতেই মনে হচ্ছে বাড়িতে লক্ষ্মী ফিরে এসেছে। তোমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগে। এবার এই সংসারটাকে কিন্তু সাজিয়ে রাখার দায়িত্ব তোমার। আর হ্যাঁ, তুমি যেহেতু এখন নতুন বউ, আমাদের বংশের নিয়ম অনুযায়ী তোমাকে অন্তত 11 দিন মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে। 11 দিন পর তুমি কিন্তু ঘোমটা ছাড়া থাকতে পারবে। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। আর পরের দিন বর্ণালী তার স্বামী এবং শ্বশুর মশাইয়ের জন্য রান্নাবান্না করে, কিন্তু খাবার পরিবেশন করার আগে তুহিন বর্ণালীর কাছে এসে বলে, বর্ণালী, তুমি আবার মাথায় ঘোমটা দিলে কেন? তোমাকে বললাম তো আমাদের বাড়িতে তুমি একদম নিজের ইচ্ছা মতো থাকতে পারো, মাথায় ঘোমটা দিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি ঘোমটা খুলে ফেলো, তুমি একা একা এখন বাড়ির সমস্ত কাজকর্ম করবে, তাই মাথায় ঘোমটা দিয়ে থাকলে তোমার কিন্তু সমস্যা হতে পারে। আরে, আমার মাথায় ঘোমটা দিতে কোনো সমস্যা নেই। তুমি বারে বারে আমাকে একই কথা বলো কেন বলো তো? তাছাড়া তোমার কাকিমা কি বলেছে তুমি তো জানো না। আমি যেহেতু এখন নতুন বউ, তাই আমাকে অন্তত পক্ষে 11 দিন মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে। আমি শুধু এই নিয়ম পালন করার জন্য নয়, আমার মনে হয় বাড়ির বৌমাদের মাথায় ঘোমটা দিয়েই থাকা উচিত। আর বিশেষ করে শ্বশুর মশাইয়ের সামনে ঘোমটা অবশ্যই দিতে হবে। আমাকে আমার মা কিন্তু এটা শিখিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে। এই বলে বর্ণালী আবার রান্নাঘরে চলে যায়। আর ততক্ষণে শঙ্কর বাবুও খাবার খেতে চলে আসে। কিছুক্ষণের মধ্যে বর্ণালী যখন রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে তুহিন এবং তার বাবার পাতে পরিবেশন করতে যাবে, তখনই হঠাৎ করে শঙ্কর বাবু আবার বর্ণালীর ঘোমটা খুলে দেয়, যার ফলে বর্ণালী প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সে তখনই নিজের ঘরে চলে যায়। এমন সময় তুহিন তার বাবাকে কি বলবে বুঝে উঠতে পারে না। বাবা, তুমি যে কেন এরকম করো? বারে বারে তোমার জন্য বর্ণালীর কাছে আমাকে ছোট হতে হচ্ছে। আমার তো মনে হচ্ছে বর্ণালীর সামনে তোমাকে নিয়েই আসা যাবে না এবার। তোমাকে এত বোঝাই, তবুও তুমি বুঝতে চাও না কেন বলো তো? আমার মনে হচ্ছে বর্ণালী খুবই রেগে গেছে। এই নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি, তুমি খাও, আমরা একটু পরে খেয়ে নেবো। এই বলে তুহিন তখনই বর্ণালীর কাছে ছুটে যায়। তুহিন, তোমার বাবা সবসময় কেন এরকম করে? উনি বারে বারে আমার মাথার ঘোমটা খুলে দিচ্ছেন কেন? ওনার কি একটু লজ্জা বলে জিনিস নেই? বর্ণালী, তুমি প্লিজ রাগ করো না। আসলে আমার মনে হচ্ছে বাবা চায় না তুমি মাথায় ঘোমটা দিয়ে থাকো, সেই জন্যই হয়তো বাবা এরকম করছে। আমার বাবা কিন্তু খুবই সরল মনের মানুষ। বাবা তোমাকে মেয়ের চোখে দেখে, সেই জন্যই হয়তো বাবা নিজে হাতে তোমার ঘোমটা খুলে দেয়। তুমি প্লিজ কিছু মনে করো না। এভাবেই দেখতে দেখতে 11 দিন কেটে যায়। আর বর্ণালী এখন মাথায় ঘোমটা দিতেই ভয় পায়। আসলে এক প্রকার বাধ্য হয়েই বর্ণালী তার শ্বশুর মশাইয়ের সামনে মাথায় ঘোমটা দেওয়া বন্ধ করে দেয়। আর একদিন বর্ণালী যখন মাথায় ঘোমটা না দিয়েই বাড়ির কাজকর্ম করতে ব্যস্ত থাকে, তখন শঙ্কর বাবু বলে, বৌমা, বৌমা, কখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? বলছি আমি একটু বাইরে যাচ্ছি। আমাদের পাড়ার মদনের ছেলের আজকে বিয়ে হলো, তাই আমি মদনদের বাড়িতে যাচ্ছি ওর ছেলের নতুন বউকে দেখবো বলে। তুমি কিন্তু সাবধানে থেকো মা, আমি কিছুক্ষণ পরেই চলে আসবো। আরে বাবা, তুহিন বলে গেল আপনাকে যাতে আমি বাইরে বেরোতে না দিই। ও বলল যতক্ষণ না ও বাড়িতে আসছে ততক্ষণ আপনাকে যেন বাড়ির বাইরে কিছুতেই না বেরোতে দিই। আপনি এখন কোথাও যাবেন না দয়া করে। তুহিন বাড়িতে আসুক, তারপরেই আপনি যেখানে যাওয়ার যাবেন। আরে না না মা, তুমি এত চিন্তা করো না। তুমি তুহিনকে কিছু বলবে না, আমি এক্ষুনি চলে আসবো। সবসময় কি বাড়ির মধ্যে বসে থাকতে ভালো লাগে বলো? তুমি কিন্তু সাবধানে থেকো।
এই বলে শঙ্করবাবু সেখান থেকে চলে যায়। আর শঙ্করবাবুর এরকম নম্র ভদ্র ব্যবহার দেখে বর্ণালী প্রচন্ড পরিমাণে সংশয়ের মধ্যে পড়ে। তুহিনের বাবা আসলে কেমন আমি সত্যি বুঝে উঠতে পারি না। সবসময় আমার সঙ্গে তো খুব ভালোই ব্যবহার করে, আমাকে মা বলে ডাকে, তবে আমি যখনই মাথায় ঘোমটা দিই তখন তাহলে বাবা আমার সঙ্গে এরকম কেন করে? নিশ্চয়ই কিছু তো একটা ব্যাপার আছে। বর্ণালী মনে মনে এসবই ভাবতে থাকে। অন্যদিকে শঙ্করবাবু যখন তার প্রতিবেশী মদন বাবুর বাড়িতে গিয়ে পৌঁছায় তখনই মদন বাবুর বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। আর সেই গাড়ি থেকে মদন বাবু ছেলের নতুন বউ মাথায় ঘোমটা দিয়ে নামে। এমন সময় শঙ্করবাবু দৌড়ে সেখানে যায় আর নতুন বউয়ের মাথা থেকে ঘোমটা সরিয়ে দেয়, যার ফলে শঙ্করবাবুর উপর সবাই প্রচন্ড পরিমাণে রেগে যায়। আরে আরে, কি সমস্যা তোমার? তোমার এত সাহস কিভাবে হলো? তুমি আমার নতুন বৌমার মাথা থেকে ঘোমটা সরিয়ে দিলে। তুমি এতটা নির্লজ্জ হয়েছো কেন বলো তো? তুমি এর আগেও কিন্তু আমাদের গ্রামের বেশ কিছু মহিলার সঙ্গে এরকম করেছো। আমার মনে হচ্ছে তোমার ধান্দা খারাপ, তোমাকে আচ্ছা মতো পেটাতে হবে। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? সবাই মিলে মারো বেটাকে। গ্রামের মেয়েদের বউদের সম্মান করতে জানে না, এরকম লোকজনকে ধরে আচ্ছা মতো মারা দরকার। এই শুনে গ্রামের পুরুষরা সবাই মিলে শঙ্করবাবুকে প্রচন্ড পরিমাণে মারধর করতে শুরু করে। না না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তুহিন বাবা কোথায় আছিস? আমাকে বাঁচা। বৌমা তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আমাকে বাঁচাও। কিন্তু কেউ শঙ্করবাবুর কোনো কথা শোনে না আর তাকে সবাই মিলে প্রচন্ড পরিমাণে মারধর করতে থাকে। এমন সময় তুহিনের এক বন্ধু রোহিত শঙ্করবাবুকে মার খেতে দেখে তুহিনকে ফোন করে বলে দেয়। আর তুহিন যত তাড়াতাড়ি সম্ভব সেখানে এসে পৌঁছায়। এতক্ষণে সেখানে বর্ণালীও চলে আসে আর শ্বশুর মশাইয়ের ব্যবহারে বর্ণালী প্রচন্ড পরিমাণে রেগে যায়। আপনারা দয়া করে আমার বাবাকে ক্ষমা করে দিন, আমার বাবা এরকম আর কখনো করবে না। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা সবাই মিলে আমার বয়স্ক বাবাকে এরকম করে মারধর করছেন কেন? দয়া করে ওনার গায়ে হাত তুলবেন না, তা না হলে উনি মারা যাবেন। তবে তুহিনের কথা শুনে গ্রামের সকলেই তার বাবাকে ছেড়ে দেয় আর তুহিন এবং বর্ণালী কিছুক্ষণের মধ্যেই শঙ্করবাবুকে বাড়িতে নিয়ে আসে। আজকে তোমাকে বলতেই হবে তুহিন, বাবা এরকম কেন করে? আমার মনে হয় তুমি কিছু একটা লুকানোর চেষ্টা করছো। তুমি যদি আজকে সত্যি কথা না বলো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। না বর্ণালী, তুমি দয়া করে এরকম বলো না। এই ব্যাপারটা আমার আগেই তোমাকে বলা উচিত ছিল। আসলে আমার যখন মাত্র 2 মাস বয়স ছিল তখন হঠাৎ করেই কোনো রকম অসুখ বিসুখ ছাড়া আমার মা মারা যায়। আর বিয়ের মাত্র 1.5 বছরের মধ্যেই মাকে হারানোর পর আমার বাবা একদম পাগলের মতো হয়ে যায়। আমার মা যেহেতু সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকতো, তাই মা মারা যাওয়ার পর থেকে যেসব মহিলারা মাথায় ঘোমটা দিয়ে থাকে বাবা সবার সামনে মাথার ঘোমটা খুলে দেয়। আসলে বাবা এখনো মাকে খুঁজে বেড়ায়, কারণ আমার বাবা আমার মাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। সেই জন্য মায়ের মৃত্যু এখনো পর্যন্ত বাবা মেনে নিতে পারেনি। তুহিনের মুখে এমন কথা শুনে বর্ণালীর চোখে জল চলে আসে। কিন্তু আমি এই ব্যাপারটা এতদিন পর্যন্ত কাউকেই বলিনি, কারণ আমার মনে হতো যদি কেউ বাবার মানসিক অবস্থার ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো আমার কখনো বিয়ে হবে না। আর এমনিতে বাবা পুরোপুরিভাবে ঠিকই থাকে, শুধুমাত্র কাউকে মাথায় ঘোমটা দিয়ে থাকতে দেখলেই বাবার মাথা খারাপ হয়ে যায় আর তখনই বাবার মায়ের কথা মনে পড়ে যায়। তুমি কি পাগল? তুমি তো কোনো ভালো চিকিৎসকের কাছে তোমার বাবাকে নিয়ে যেতে পারতে। তুমি যদি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে তোমার বাবাকে নিয়ে যেতে তাহলে হয়তো বাবা এতদিনে সুস্থ হয়ে যেত। অনেক দেরি হয়ে গেছে, এবার বাবাকে সুস্থ করতেই হবে। আর আমার বিশ্বাস ভালো চিকিৎসা করালে বাবা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। বর্ণালীর কথা শুনে তুহিন খুবই খুশি হয় আর কয়েকদিনের মধ্যেই তুহিন এবং বর্ণালী শঙ্করবাবুকে একটা ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। আর দীর্ঘ 6 মাস চিকিৎসা চলার পর একদিন বর্ণালী ইচ্ছাকৃতভাবে মাথায় ঘোমটা দিয়ে তার শ্বশুর মশাইয়ের কাছে যায়। কিন্তু শঙ্করবাবু এবার কোন রকম উল্টোপাল্টা ক্রিয়াকলাপ করে না আর নাইবা সে বর্ণালীর মাথার ঘোমটা খুলে দেয়, যা দেখে তুহিন এবং বর্ণালী ভালো মতোই বুঝতে পারে শঙ্করবাবু এখন পুরোপুরিভাবে সুস্থ, যার ফলে তারা প্রচন্ড পরিমাণে খুশি হয়। অঙ্কিতা তার স্বামী মোহন এবং তাদের 2 ছেলে মেয়ে বাবলি ও বাবলুর সঙ্গে বাস করত। তাদের 2 ছেলে মেয়ে এখন পড়াশোনা করছে। সংসারের খরচ চালানোর জন্য এবং ছেলে মেয়েদের পড়াশোনার খরচ বহন করার জন্য তাদের স্বামী স্ত্রী দুজনকেই কাজ করতে হতো। মোহন তাদের বাজারেই এক বড় চাউমিনের দোকানে কাজ করত। ওই চাউমিন দোকানের মালিক কমল বাবু খুবই চালাক এবং ভণ্ড প্রকৃতির মানুষ ছিল। দোকানে কাজ করার দরুন সে মোহনকে খুবই কম টাকা পারিশ্রমিক দিত আর সেই সাথে মোহনকে দিয়ে সারাদিন দোকানে কাজ করাতো। মোহনের সঙ্গে কমল বাবু খুব বাজে ব্যবহারও করত। যে কোনো ছোট ছোট ভুলের জন্য কমল বাবু মোহনকে অনেক কথা শোনাতো। অন্যদিকে মোহনের স্ত্রী অঙ্কিতা কমল বাবুর বাড়িতেই ধোয়া মোছার কাজ করত। এরকম ভাবে স্বামী স্ত্রী দুজনেই বাইরে কাজ করে নিজেদের ঘর সংসার সামলাচ্ছিল। একদিন,
এই কিরে, তাড়াতাড়ি হাত চালা। সেই কখন থেকে চাউমিন বানাচ্ছিস, আর এখনো তো চাউমিন বানানো হলো না? দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন বানাচ্ছিস, হচ্ছে না নাকি? এবার কি শুয়ে শুয়ে চাউমিন বানাবি? এতক্ষণ সময় লাগছে কেন? এই তো মালিক, আমি তো তাড়াতাড়ি করছি, কিন্তু বলি কালকে যে আপনাকে একটা লিস্ট দিয়েছিলাম না চাউমিন বানানোর জন্য, প্রয়োজনীয় কিছু জিনিস নেই তো, সেগুলো কোথায় দিন না। সেগুলো না দিলে আমি তো চাউমিন বানাতে পারবো না। কই, তুই তো আমাকে কোনো জিনিস আনতে বলিসনি। খুব মিথ্যা কথা বলতে শিখেছিস তাই না? তুই নিজের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। কই হলো? তাড়াতাড়ি দাও, চাউমিন দাও 2 প্লেট। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? তাড়াতাড়ি দেবে নাকি অন্য দোকানে চলে যাব? দূর বাবা, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো লাভ হচ্ছে না, যাই অন্য দোকানে যাই। এই বলে কমলবাবুর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কাস্টমাররা এক এক করে সেখান থেকে চলে যায়। এই দেখে কমলবাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে কোনো কথা না বলে মোহনের গালে ঠাস করে আগে একটা চড় মারে। শুধু তোর জন্য আমার কাস্টমার গুলো হাতছাড়া হলো। কোনো কাজ তুই ঠিকঠাক মতো করতে পারিস না তাই না? তোকে কি আমি ফ্রি পয়সায় আমার দোকানে কাজ করাচ্ছি? তোকে কাজে রেখে আমার কি লাভ হচ্ছে? তোর জন্য তোমার কাস্টমার গুলো সব বেরিয়ে যাচ্ছে। আপনি আমার গায়ে হাত তুললেন? আপনি তো মানুষকে মানুষ বলেই গণ্য করেন না। চাউমিন বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ শেষ হয়ে গেলে সেটা তো আপনাকে এনে দিতেই হবে। উপকরণ না থাকলে আমি চাউমিন বানাবো কিভাবে? আর আমি আপনার দোকানে কাজ করছি মানে তো এই নয় যে আপনি আমার মাথাটা কিনে নিয়েছেন। অনেক হয়েছে, আমি আপনার দোকানে আর কাজ করবো না। আমার পাওনা টাকা যা আছে আপনি আমাকে মিটিয়ে দিন। কাজ করবি না মানে? কাজ তো তোকে করতেই হবে, তা না হলে তোর যে 2 মাসের টাকা পাওনা আছে সেটা তুই পাবি না, কারণ তুই হুট করে কাজ ছেড়ে চলে যাবি। আর আমি এখন তো অন্য কোনো কাজের লোককে পাবো না। শুধু শুধু আমি নিজের ক্ষতি কেন হতে দেবো? ঠিক আছে, আমি শুধু শুধু নিজের মান সম্মান বিকিয়ে আপনার কাছে কাজ করতে পারবো না। আপনাকে টাকা দিতে হবে না। এই বলে মোহন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মোহন বাড়িতে এসে তার স্ত্রী অঙ্কিতাকে সব কথাই বলে। কমলবাবু এটা ঠিক করলো না। তুমি যখন বলেছো ওখানে কাজ করবে না, তখন তোমার পাওনা টাকাটা তো মিটিয়ে দেওয়া উচিত ছিল। 2-3 মাসের টাকা এভাবে মেরে নিল, কিন্তু এবার তুমি কি করবে মোহন? হ্যাঁ, আমি ভাবছি আমি নিজেই তাওয়া চাউমিন বিক্রি করার ব্যবসা শুরু করব, কারণ কমলবাবুর দোকানে তো আমি তাওয়া চাউমিনই বানাতাম, আর সবাই আমার হাতে চাউমিন খেতে খুব ভালোবাসতো। কিন্তু ব্যবসা শুরু করার জন্য টাকার দরকার তো, আর আমার কাছে তো এখন অত টাকা নেই। তুমি চিন্তা করো না, আমিও তো কমলবাবুর বাড়িতেই কাজ করি। কদিন পরে আমি ম্যাডামের কাছ থেকে মাহিনা পাবো। আমার মাহিনার টাকাটা দিয়েই তুমি বরং তাওয়া চাউমিন বিক্রি করার ব্যবসা শুরু করো। তুমি কটা দিন অপেক্ষা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে অঙ্কিতা, এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। দেখতে দেখতে 5-6 দিন কেটে যায়। মাস শেষ হয়ে গেলে অঙ্কিতা তার কাজের বাড়িতে গিয়ে কমলবাবুর স্ত্রী লতিকা দেবীর কাছে তার মাহিনাটা চায়। বাবা, আজ পর্যন্ত তুই তো কখনো মুখ ফুটে মাহিনা চাসনি, আর আজকে 1 তারিখ হতে না হতেই তুই আগে থেকে মাহিনা চেয়ে বসে আছিস যে? কি ব্যাপার? মাহিনার টাকাটা দিয়ে কি কিছু করবি নাকি তুই? হ্যাঁ ম্যাডাম, টাকাটা আমার ভীষণ দরকার, সেই জন্যই তো আমি নিজে থেকে এবার আপনার কাছে মাহিনাটা চাইলাম। আসলে আপনি তো জানেন মোহন আপনাদের চাউমিনের দোকানে কাজ করা ছেড়ে দিয়েছে। এভাবে তো বসে থাকলে চলবে না, তাই মোহন ব্যবসা শুরু করবে বলে ওর এখন টাকার দরকার। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। দেখ, মোহনকে তো আমরা ইচ্ছা করে দোকান থেকে তাড়াইনি, এখনো পর্যন্ত আমরা কোনো কাজের লোকও খুঁজে পাইনি। তাই তুই যদি মনে করিস আর মোহনের যদি কাজ করার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু ও এখনো কাজ করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি না হয় কমলের সঙ্গে কথা বলবো। না না ম্যাডাম, ও আর আপনাদের দোকানে কাজ করতে চাইছে না। মালিক মোহনের সঙ্গে খুবই বাজে ব্যবহার করে, সেটা তো আপনিও জানেন। সেই জন্য মোহন এবার ঠিক করেছে ও নিজেই তাওয়া চাউমিনের ব্যবসা শুরু করবে। দরজার বাইরে থেকে কমলবাবু অঙ্কিতার কথা শুনতে পায়। সে তৎক্ষণাৎ সেখানে এসে তার স্ত্রীকে টাকা দিতে বারণ করে। দাঁড়াও লতিকা, একটা টাকাও দেবে না তুমি একে। তুমি এত বোকা কেন বলো তো? এটা আমার পেটে লাথি মারার প্ল্যান করছে, আর তুমি সেটা বুঝতেও পারছো না? আমার দোকানে কাজ করে তাওয়া চাউমিনের ব্যবসা শিখে নিয়ে এখন নিজেদের ব্যবসা করবে ভাবছে। এই যে একটা টাকাও পাবে না তুমি। যাও, তোমার বর কাজ ছেড়ে দিয়েছে তো, এবার তুমিও কাজ ছেড়ে দিয়ে এখান থেকে কেটে পড়ো। এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আমরা কিসের ব্যবসা করব না করব সেটা তো আমাদের ব্যাপার। আপনি এভাবে গরিবের টাকা মারবেন না। আমার বরের টাকাটা তো আপনি দিলেন না, অন্তত আমার 1 মাসের মাহিনাটা আপনারা দিয়ে দিন। না, তুমি আমাদের কাছে কোনো টাকাই পাও না। প্রত্যেকদিন যে আমাদের বাড়িতে এত খাবার বেঁচে যায়, সব খাবারই তো আমার স্ত্রী তোমাকে দিয়ে দেয়। তাহলে সেই খাবারের টাকাগুলো তুমি আমাদেরকে দেবে? ফ্রিতে এতদিনে অনেক খাবার পেয়েছো, ওই খাবারগুলো দেওয়ার জন্য তোমার 1 মাসের মাহিনার টাকাটা আমরা কেটে নিলাম। যাও এখান থেকে। কিন্তু ওগুলো তো আপনাদের বেঁচে যাওয়া 4-5 দিনের বাসি খাবার, ওগুলো তো আপনারা ফেলেই দেন। আমি সেই জন্য নিজেই খাবারগুলো ফেলে না দিয়ে আমাকে দিয়ে দিতে বলেছিলাম। সেই বাসি খাবারের জন্য আপনারা আমার মাহিনা কেটে নেবেন, তাও আবার 1 মাসের মাহিনা। দয়া করে এমন করবেন না, আমার পাওনা টাকাটা মিটিয়ে দিন। এখন আমাদের টাকার ভীষণ দরকার। অঙ্কিতার কোনো কথাই কমলবাবু শোনে না। অঙ্কিতাকে তারা নিজেদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অঙ্কিতা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসেই সে মোহনকে সব কথা জানায়।
তুমিও তো বোকার মতো কাজ করেছো অঙ্কিতা। আমরা তাওয়া চাউমিনের ব্যবসা করবো, তুমি সেটা বলতে গেলে কেন? যাক, যা হবার হয়ে গেছে, উপরবেলা নিশ্চয়ই এর বিচার করবেন। আমাদের মতো গরিবদেরকে ঠকিয়ে ওরা যদি সুখে থাকে থাকুক না। আমি কাল থেকে দিনমজুরের কাজে যাব। দিনমজুরের কাজ করে কিছু টাকা জমিয়ে তারপরে আমি তাওয়া চাউমিনের ব্যবসা শুরু করব। এই বলে মোহন পরের দিন থেকে দিনমজুরের কাজে লেগে পড়ে। সকাল থেকে রাত পর্যন্ত মোহন একইভাবে কাজ করতে থাকে। বেশ কিছু টাকা সে জমিয়েও ফেলেছিল, কিন্তু ব্যবসা শুরু করার জন্য আরো কিছু টাকার প্রয়োজন ছিল। মোহন ঠিক করেছিল সে অনেক বেশি টাকা হাতে নিয়ে তবেই ব্যবসা করতে নামবে, কারণ ব্যবসার ক্ষেত্রে প্রথমে ঝুঁকি নিতে হয় আর তারপরে ব্যবসার উন্নতি হয়। এটা সে ভালো করেই জানতো। কিন্তু একদিন কাজ করতে গিয়ে মোহন উঁচু বিল্ডিং এর উপর থেকে পড়ে যায়। মোহনের মাথায় প্রচন্ড পরিমাণে চোট লাগে। সবাই মিলে মোহনকে সরকারি হাসপাতালে ভর্তি করে। দু একদিন মোহনের চিকিৎসা চলার পর ডাক্তারবাবু জানায় উনি এখন বিপদ মুক্ত, তবে মাথায় প্রচন্ড জোরে আঘাত লাগার জন্য উনি ওনার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। এই শুনে অঙ্কিতা এবং তার ছেলে মেয়ে খুবই কান্নাকাটি করতে থাকে। মোহনও দৃষ্টিশক্তি হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়ে। এ কি হয়ে গেল অঙ্কিতা? এত কষ্ট করে আমি টাকাগুলো জমালাম তাও চাউমিনের ব্যবসা শুরু করবো বলে। দু একদিনের মধ্যে হয়তো আমি ব্যবসা শুরুও করে ফেলতাম, কিন্তু তার আগেই তো আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম। এবার আমি ব্যবসা কিভাবে করব আর কিভাবেই বা তোমাদেরকে খাওয়াবো? তুমি ব্যবসা করতে পারবে না তাতে কি হয়েছে? আমি করব, তুমি শুধু আমার সাথে থাকবে। আর কিভাবে তাওয়া চাউমিন বানাতে হয় তুমি সেটা আমাকে বলে বলে দেবে। একবার তাওয়া চাউমিন বানানো শিখে নিলে আশা করছি আর কোনো অসুবিধা হবে না। 4-5 দিনের মধ্যেই অঙ্কিতা তার তাওয়া চাউমিনের ব্যবসা শুরু করে দেয়। মোহন কিছু দেখতে পায় না ঠিকই, তবুও সে অঙ্কিতার পাশেই সারাক্ষণ দাঁড়িয়ে থাকে। অঙ্কিতা ঠেলাগাড়ি ভাড়া নিয়েই তার চাউমিনের ব্যবসাটা শুরু করেছিল। মোহনের কথা অনুসরণ করে অঙ্কিতা তাওয়া চাউমিন বানাতে থাকে। আস্তে আস্তে বেশ কয়েকজন গ্রাহকও তাদের দোকানে আসতে শুরু করে। তুমি তাহলে নিজের আলাদা ব্যবসা শুরু করেছো? তুমি তো আগে ওই কমলবাবুর দোকানেই কাজ করতে, তাই না? এ কি, তোমার এমন অবস্থা কিভাবে হলো? আগে তো তোমার চোখ ভালোই ছিল। মোহন এবং অঙ্কিতা দুজনে সেখানে উপস্থিত তাদের কাস্টমারদেরকে সব কথা জানায়। সবটা জানার পর তাদের গ্রাহকদের খুবই খারাপ লাগে। অঙ্কিতা কিছুদিনের মধ্যে খুবই সুস্বাদু তাওয়া চাউমিন বানানো শিখে ফেলায় এখন সবসময় তাদের ঠেলাগাড়ির সামনে ভিড় লেগেই থাকে। এই খবর কমলবাবুর কানে পৌঁছাতেই কমলবাবু একেবারে রাগে গর্জে ওঠে। ওই ব্যাটা অন্ধ হয়ে যাওয়ার পর তাওয়া চাউমিনের ব্যবসা চালাচ্ছে। ওর বউ পাশে আছে বলে এতটা সাহস পাচ্ছে ব্যাটা। ওর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমার সব পুরনো কাস্টমার ওর দোকানেই চলে গেছে। না না, এত সহজে ছেড়ে দিলে হবে না। কমলবাবু বেশ কয়েকজন গুন্ডাকে টাকা খাইয়ে অঙ্কিত এবং মোহনের তাওয়া চাউমিনের ঠেলাগাড়ি তুলে দেওয়ার কথা বলে। পরের দিনে বেশ কয়েকজন গুন্ডা অঙ্কিতা ও মোহনের কাছে গিয়ে বলে, এই এখান থেকে ঠেলাগাড়ি সরিয়ে নিয়ে যাও। এখান থেকেই তাওয়া চাউমিনের দোকানটা তুলে দিতে হবে তোমাদের। যদি নিজেদের ভালো চাও তো এখান থেকে কেটে পড়ো। এখান থেকে কেটে পড়বো মানে? কেন? আমাদের এখান থেকে তুলে দেওয়ার তোমরা কে? তোমরা আমাদেরকে ভয় দেখাবে আর আমরা ভয় পেয়ে এখান থেকে উঠে চলে যাব? যা বলছি তাড়াতাড়ি কর। তোর স্বামী অন্ধ হয়ে গেছে, তোকে অন্ধ মানে তো আমাদের বেশিক্ষণ সময় লাগবে না বলে দিলাম। তোমরা ভালো কথাই শুনবে না তাই তো? তোমরা এখান থেকে যাবে না তো? ঠিক আছে, দাঁড়াও, আমি এখনই সব লোকজনকে এখানে ডাকছি। সবাই দেখো, সবাই তাড়াতাড়ি এসো এখানে। এই গুন্ডাগুলো আমাদের উপর অত্যাচার করছে। কে কোথায় আছো তাড়াতাড়ি এসো। আশেপাশের বেশ অনেকজন এবং দোকানদারগুলো অঙ্কিতার দোকানে ছুটে আসে। ওই গুন্ডাগুলোর ব্যাপারে সবাইকে বলে যে কিভাবে তারা অঙ্কিতা এবং মোহনকে ধমক দিয়েছে। এই, কে তোমাদেরকে এখানে পাঠিয়েছে? সত্যি কথা বলো, তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু এখনই পুলিশে ফোন করে তোমাদেরকে পুলিশে দেব। যদি ভালো চাও তাহলে এখনই নামটা বলে দাও। কি হলো, কিছু বলছো না কেন? কে পাঠিয়েছে তোমাদেরকে এই কাজটা করতে এখানে? বলো। না না ম্যাডাম, আমাদেরকে পুলিশে দেবেন না। আসলে কমলবাবু আমাদেরকে টাকা দিয়ে এখানে আসতে বলেছে। এদের ঠেলাগাড়ি তুলে দেওয়ার জন্য আমাদেরকে টাকাও দেওয়া হয়েছে। আপনারা দয়া করে আমাদেরকে ছেড়ে দিন, আমাদের কোনো দোষ নেই। তোমাদেরকে তো এত সহজে আমরা ছেড়ে দেব না। আমরা সবাই জানি ওই কমলবাবু কিভাবে এই গরিব মানুষদের সঙ্গে অন্যায় করেছে। এখনই কমলবাবুকে এখানে ফোন করে রাখো, না হলে পুলিশকে ফোন করতে আমার কিন্তু সময় লাগবে না। কালো গুন্ডা কমলবাবুকে ফোন করে সেখানে ডাকে। কমলবাবু সেখানে আসতেই সেখানে উপস্থিত সমস্ত লোকজন কমলবাবুকে একেবারে ঘিরে ধরে। আপনি কি আমাদের পেছন কখনোই ছাড়বেন না? আমরা কি অপরাধ করেছি বলুন তো? কি ক্ষতি করেছি আমরা আপনার? আমার স্বামী আপনার দোকানে কাজ করত। আপনি খুব কম টাকা বেতন দিতেন। সামান্য কাজে ভুল করলে আপনি আমার স্বামীর গায়ে হাত তুলতেন। আর যখন অধৈর্য হয়ে আমার স্বামী কাজ ছেড়ে দিল, তখন আমার আর আমার স্বামীর দুজনের টাকাই আপনারা মেরে নিলেন। তা
তারপরেও এখনো কেন আমাদের পেছনে পড়ে আছেন? আপনারা কি আমাদেরকে বাঁচতে দেবেন না? এই গরিবের কথা কেউ বিশ্বাস করবেন না আপনারা। এরা পুরোপুরি আপনাদেরকে মিথ্যা কাহিনী শুনিয়েছে। এরা আমার কাছে কোনো টাকাই পাবে না, সবটাই বানিয়ে মিথ্যা কথা বলছে। আপনি আর মিথ্যা কথা বলে কোনো পার পাবেন না। আপনার গুন্ডাগুলো সব সত্যি কথা বলে দিয়েছে। আজকে আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনাকে আজকে আপনার সমস্ত ভুল স্বীকার করতেই হবে। আমি একজন নিউজ রিপোর্টার। যদি আপনি নিজের ভুল স্বীকার না করেন তাহলে কিন্তু কালকে সকালেই খবরের কাগজে আপনার কুকর্মের খবর দেখতে পাবেন। আর তখন আপনাকে এই বাজার থেকে দোকান তুলে পালাতে হবে। ম্যাডাম, দয়া করে আপনি এরকম করবেন না। আমি তোর সঙ্গে সত্যিই অন্যায় করেছি। মোহন, অঙ্কিতা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সব টাকা মিটিয়ে দেবো। তোমাদেরকে আমি আর কখনো বিরক্ত করবো না। দয়া করে ক্ষমা করে দাও আমাকে। এই বলে কমলবাবু মোহন ও অঙ্কিতাকে তাদের পাওনা সমস্ত টাকা মিটিয়ে দেয়। অঙ্কিতা এবং মোহন দুজনেই খুবই খুশি হয়। আপনাদের সবাইকে যে কিভাবে ধন্যবাদ জানাবো। আপনারা যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন তাহলে যে কি হতো। আমরা তো আমাদের বকেয়া সমস্ত টাকাই পেয়ে গেছি। সবকিছু আগের মতো হয়তো হয়ে যাবে, কিন্তু আমার স্বামীর চোখটা তো আর ঠিক হবে না। যদি মোহন দৃষ্টিশক্তি ফিরে পেত তাহলে কতই না ভালো হতো। অঙ্কিতার কথা শুনে সকলের ভীষণ মায়া হয়। তাই সেখানে উপস্থিত সমস্ত লোকজন এবং দোকানদাররা অঙ্কিতাকে মোহনের চোখের অপারেশনের জন্য বেশ কিছু টাকা দিয়ে সাহায্য করে। সেই টাকা দিয়ে অঙ্কিতা মোহনের চোখের অপারেশন করায়। উপরওয়ালার কৃপায় মোহন আবার তার দৃষ্টিশক্তি ফিরে পায়। এখন মোহন এবং অঙ্কিতা দুজনে মিলে খুবই হাসি খুশি তাদের তাওয়া চাউমিনের ব্যবসা সামলাতে থাকে। ধীরে ধীরে তাদের আর্থিক এবং পারিবারিক অবস্থারও পরিবর্তন ঘটে। এভাবেই সাধারণ জনগণের সহায়তায় অঙ্কিতা তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।